আপনাদেরকে বর্তমানে আমরা একটা গ্রাফিক্স প্লেটের মাধ্যমে একটা বিষয়কে আমরা তুলে ধরছি। 1971-এ বাংলাদেশে ভারতের কাছে পাকিস্তানের আত্মসমর্পণের বেশ কিছু শর্তকে সামনে রাখা হয়েছিল, টার্মস অফ সারেন্ডার। সেই শর্ততে কি কি বলা হয়েছিল দেখুন। বলা হয়েছিল যে সমস্ত পাকিস্তানি স্থল, বিমান এবং নৌবাহিনীর আত্মসমর্পণ, ভারতের ইস্টার্ন কমান্ডের অধীনে থাকবে সমস্ত পাকিস্তানি বাহিনী, পাকিস্তানি বাহিনীগুলোকে তাদের বর্তমান অবস্থানে অস্ত্র সমর্পণ এবং আত্মসমর্পণ, পাকিস্তানি বাহিনীর নিরাপত্তা, সংখ্যালঘু সুরক্ষা এবং পশ্চিম পাকিস্তান বংশোদ্ভূত প্রতিরোধ থেকে সুরক্ষা, এই বিষয়গুলো কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে রাখা হয়েছিল। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো যে শেখ মুজিব যখন মারা যান তারপরে যে অন্তর্বর্তী সরকার যে গঠন করা হয়, সেই অন্তর্বর্তী সরকার কিন্তু মনে প্রাণে চেয়েছিল এই পাকিস্তানি আর্মিকেই হাতে রাখতে, পাকিস্তানি আর্মিকে ঢোকাতে, এমনও কিন্তু তাদের একটা উদ্দেশ্য ছিল। দীপ্তাংশু বাবু, একটু জানতে চাইবো এই বিষয়টা নিয়ে। একদম অ্যাকসেশন অফ সারেন্ডার যেটা আমি বললাম, যেটা আপনি দেখালেন, বাংলা অনুবাদ দেখালেন, একদম পরিষ্কার। আমি তাই বাংলাদেশে যারা জেন জে অথবা জেন এক্স, যে শব্দই আপনি করুন, যে বাংলাদেশের যুবক যে সমগ্র আছে, তারা কিন্তু ইতিহাসটা আবার পড়ে নেওয়া দরকার। বিশেষ করে 1971-এর ইতিহাস, যেখানে বাংলাদেশের জন্ম হলো, কিভাবে জন্ম হয়েছিল এবং যাদের ওপর ওরা আজকে ভরসা করছে। একটা গোষ্ঠী যেই আইএসআই এবং পাকিস্তানের ওপর ভরসা করছে, তারা কিন্তু পিঠ দেখিয়ে পালিয়ে গেছিল। এবং যে রাজাকার ফৌজ ছিল, যে লুঙ্গি বাহিনী আমি বলি, তাদের মদতে এই পূর্ব পাকিস্তান, সেই সময় পাকিস্তানের সামরিক বাহিনী তাদের পূর্বপুরুষদের মা বোনেদের যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল, সেই কথাগুলো কিন্তু প্রত্যেককে মনে রাখতে হবে। অনেক যারা আছেন তারা ইতিহাসটা আবার মনে হয় ঝালিয়ে নেওয়া উচিত। এবং বাংলাদেশের, আমি এখনো মনে করি অনেক বিদ্বানজনেরা আছেন, তারা এই কথাগুলো তাদের ইউথদের জানিয়ে দেবেন। এবং আপনি যে ছবিটা দেখাচ্ছেন, আপনি যেটা প্রথমেই বললেন যে বাংলাদেশ কি ভারতকে আক্রমণ করবে, আমরা যেভাবে বাংলাদেশ যে প্ররোচনা দিচ্ছে ভারতকে, অটোমেটিক ইস্টার্ন কমান্ড কিন্তু নিজের জায়গা গুছিয়ে নিচ্ছে। সবসময় সব জিনিস তো টিভির পর্দায় অথবা প্রিন্ট মিডিয়া আসে না। যে ভারতীয় সামরিক বাহিনী কি করছে, এটা বুক বাজিয়ে বলার জায়গা নয়। ভারতীয় সামরিক বাহিনী 24 ঘন্টা 7 দিন 365 দিন যা করা সেটাই করছে। এবং ভারতের সার্বভৌমত্ব, তার ইন্টিগ্রিটি বজায় রাখার জন্য তাকে যা করার দরকার, ভারতের সামরিক বাহিনী এবং কমপ্লিট পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, কমপ্লিট গভর্নমেন্ট যে দিল্লিতে আছে, তারা নিশ্চিতভাবে জানে। কিন্তু কর্নেল চৌধুরী, যেভাবে বাংলাদেশ যে পথে এগোচ্ছে, তাতে তাদের কি পুরনো চুক্তি ভুলে গেছে ভারতের সাথে হওয়া? কেন আবার বাংলাদেশের সেনা অভিযান চালাতে পারে ভারত, সেই বিষয়টা কিন্তু সামনে এসেছে। উভয় দেশ একে অপরের বিরুদ্ধে পরিচালিত কোনো সামরিক জোটে যোগদান না করতে সম্মত হয়। তাদের ভূখণ্ডকে এমন কোনো কাজের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না যা অন্য দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। দীপ্তাংশু, একদম একদম সঠিক বলেছেন। এইটা আমাদের আর বাংলাদেশের মধ্যে যে চুক্তি হয়েছিল সেইটার, এটা অ্যাকসেশন, যেটা আমাদের সারেন্ডার অ্যাকসেশন, সেটার সঙ্গে না। চুক্তি যেটা হয়েছিল, আপনি একদম সঠিক একদম বলেছেন, যে দুজনের ভূমি ইউজ করবে না একে অপরকে অ্যাকসেশন অথবা অ্যাটাক করার জন্য। হাউএভার এই চুক্তিগুলোর কোনো ভ্যালু থাকে না। যখন আমরা দেখেছি বিগত 16 মাসে বাংলাদেশ প্রায় তাদের জমি, তাদের পুরো দেশটা, রাষ্ট্রটা তুলে দিয়েছে জঙ্গিদের হাতে, মৌলবাদীদের হাতে, এবং বিশেষ করে সেটা কন্ট্রোল করছে পাকিস্তান এবং আইএসআই সামরিক বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই মার্কিন যুক্তরাষ্ট্র যে ভূমিকা, সেটা আমরা ভুলে গেলে চলবে না। মার্কিন যুক্তরাষ্ট্র টিআই এর একটা প্রধান ভূমিকা আছে। এই অর্থ সামগ্রী, অস্ত্র শস্ত্র যেগুলো আসছে, পুরোটাই কন্ট্রোলড অ্যান্ড হেল্পড বাই মার্কিন যুক্তরাষ্ট্র। সেটা পাকিস্তানের হাত দিয়ে পাঠাচ্ছে, এইটুকুনি। পাকিস্তান এখানে বাংলাদেশে যে কন্ট্রোল করছে, আইএসআই যারা কন্ট্রোল করছে, তাদের দিয়ে এটা করছে। তবে আমি আবার বলি যে বাংলাদেশকে ভুলে যাওয়া উচিত না, যে রাষ্ট্র জন্ম পেয়েছে আর একটা ভারতের সাহায্যে। যে রাষ্ট্রকে পূর্ব পাকিস্তান বলে লোক জানতো, সেটা বাংলাদেশ বলে যে নতুন নামটা আজকে, যে নামের দ্বারা যে রাষ্ট্র গঠিত হয়েছিল, সেটা ভারতের জন্য হয়েছিল। এটা বারবার যেন আমি এই কথাগুলো স্ট্রেস দিচ্ছি, বারবার যেন ভুলে না যায়। তবে আমরা আমাদের যে বাংলাদেশের সঙ্গে ইন্ডো বাংলাদেশ বর্ডার 4000
96 কিলোমিটার, 4096 কিলোমিটার, পশ্চিমবাংলার থেকে আসাম হয়ে, মেঘালয় হয়ে, বিভিন্ন জায়গায়, ত্রিপুরা অবধি যেখানে গেছে, 4096 কিলোমিটার। আমরা কিরম ভাবে আমাদের সার্বভৌমত্ব রাখতে হয় ভারতের সামরিক বাহিনী এবং ভারতের আপামর জনতা 140 কোটি মানুষ জানে, এক। দ্বিতীয়ত, তার দিকে যদি কোনো আঁচ আসে বাংলাদেশের তরফ থেকে, যদি কোনো এই তাপও আসে, গরম আসে, এবং এটা উইল বি টেকেন অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার, তখন ভারতকে যা করার নিশ্চিতভাবে ভারত তাই করবে। তবে আমি মনে হয় যে এগুলো রেটরিক্স, এই লুঙ্গি ফৌজ রেটরিক্স দিয়ে হাওয়া গরম করছে, কারণ তারা নিজেদের রাষ্ট্রে এই ফেব্রুয়ারি মাসে যে ইলেকশন আছে, সেই ইলেকশন তাকে ভন্ডুল করে দেওয়ার একটা চক্রান্ত। এটা হচ্ছে প্রধান, যে ইলেকশন হবে না, ভারতের দিকে আক্রোশ আঙুল তুলে দেখাও যে ভারত এই পুরো জিনিসটা করছে, এবং এই ভারত বিদ্বেষটা আরো মানুষের মধ্যে জাগিয়ে তোলা গেলে বাংলাদেশের ভালো। তাহলে বাংলাদেশ এই গণতান্ত্রিক বাংলাদেশের যে গণতন্ত্র যেটা ফিরিয়ে আসার একটা কথা, সেটা আসবে না। এবং বাংলাদেশে বহুত্ববাদ মানতো এতদিন ধরে, যে আমরা বাংলাদেশের শেখ হাসিনার 15-20 বছর শাসনে দেখেছি বহুত্ববাদের, সেই বহুত্ববাদ ভেঙে দিয়ে ধর্মান্ধ ইসলামিক বাংলাদেশ, করতে সিরিয়া চাইছে বাংলাদেশের একেবারে মতো। একেবারে। কর্নেল চৌধুরী, আমি এই জায়গা থেকে আরো একটা বিষয় জানতে চাইবো, ভারত বর্তমানে ঠিক কোন কোন জায়গা থেকে তৈরি রয়েছে, ভারতের কোর পয়েন্টগুলো জানতে চাইবো, যেখানে সেনা বর্তমানে একেবারে নিজেদেরকে তৈরি রেখেছে যে কোনো ধরনের বিপদ হলে পরে প্রতিহত করার জন্য। শিরোশী, খুব ভালো প্রশ্ন। আমি এটা পরিষ্কার হয়তো সমস্ত কিছু বলবো না, এবং প্রত্যেক কোর হেডকোয়ার্টারের একটা রেসপন্সিবিলিটি থাকে, কোনোটা স্ট্রাইক কোর থাকে, কোনোটা ডিফেন্সে থাকে, কোনোটা একবারে বাংলাদেশের ভেতরে গিয়ে অ্যাটাক করবে, অথবা এই কোরগুলো শুধু বাংলাদেশের জন্য নয়, এই পূর্ব সাইডে আমাদের যে 4টে কোর আছে, এটা আমাদের চায়না সেন্ট্রিক কোর। বাংলাদেশকে আমরা এখনো বলছি আমরা একটা পিপিলিকার এক ছোট, তার থেকেও ছোট মনে করি বাংলাদেশকে। আমরা কোনো রাষ্ট্র যার সঙ্গে ভারতের লড়াই করতে হবে, প্রথম কথা এটা আমরা মানি না। তো বাংলাদেশের অবস্থা হচ্ছে সেরসি, পিপিলিকার যখন পাখা গজায়, সে মরিবার তরে দৌড়ই হচ্ছে আগুনের দিকে। তো পিপিলিকার এখন মনে হচ্ছে ওই পাখা গজালে নতুন নতুন পাখা গজিয়ে উঠতে শিখেছে, তো তারা দেখবে আগুনটা বোঝে না, আগুনের মধ্যে ঢুকে যায় এবং ঝলসে মরে যায়। বাংলাদেশের ঠিক পিপিলিকার মতন অবস্থা। তাই আমাদের যে 4টে কোর হেডকোয়ার্টার এই পূর্ব সাইডে আছে, এই 4টে কোরই কিন্তু চায়না সেন্ট্রিক। কারণ চায়নাও বিশেষ করে, আমরা যদিও আমরা হিন্দু চিনি, ওরা বলেছে আমরাও বলেছি ভাই ভাই, তবে আমরা 1962 দেখেছি, এবং চায়নার যে প্রকোপ, যেভাবে বর্ডার স্ক্রিমেশেস হয়, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ওরা বর্ডার মানে না। সেই জায়গায় অরুণাচল প্রদেশ হোক, লে লাদাখ হোক, সেই প্রত্যেকটা জায়গায় রেশারেশি হতে থাকে। এবং চায়না যে এক্সপ্যানশনিস্ট ফোর্স, যেখানে কোনো সময় তাইওয়ান নেওয়ার জন্য, লড়াইয়ের জন্য এগিয়ে যাচ্ছে, কোনো সময় আমরা দেখেছি তিব্বত ইতিমধ্যে ওরা দখল করে বসে আছে, অরুণাচল প্রদেশ ওরা নিজেদের ভাবে। তো আমাদের সেই জায়গায় 4টে কোর হেডকোয়ার্টার যে আছে আমাদের পূর্ব সাইডে, মোস্টলি চায়না সেন্ট্রিক। কিন্তু হাওয়েভার এইটা তার জন্য এইটা নয় যে এটা, কারণ ভারতের সার্বভৌমত্ব, ইন্টিগ্রিটিটা অক্ষুণ্ণ রাখার জন্য এই কোরটা, সে আপনি 33 কোর বলুন, যেগুলো পাবলিক ডোমেনে আছে সেইগুলোর সম্বন্ধে শুধু আমি বলবো।